আমি একটা বাসায় কাজের মহিলা হিসেবে কাজ করতাম। আমার বয়স ২০ বছর। আমি দেখতে সুন্দরী ছিলাম। আমি যে বাড়িতে কাজ করতাম সে বাড়িতে একটা ছেলে ছিল। তার নাম স্বপন। সে ইন্টারে পড়ত। একদিন সেই ছেলেটি আমায় কিছু টাকার লোভ দেখিয়ে ঘরে বন্দি করে ফেলে। তারপর আমার সাথে যা ঘটেছিল সেটা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে আসল ঘটনাটি বলি। আমাদের বাসার কাজের মহিলা হুট করে একদিন বলল কাজ ছেড়ে দিবে। প্রায় ৩.৫ বছরের কিছু বেশি সময় ধরে সে আমাদের বাসায় কাজ করছে। তার কাজ ছিল খুবই ভালো, তাকিয়ে থাকার মতো। আমরা তাকে আন্টি ডাকতাম। কাজ ছেড়ে দেওয়ার কারণ হলো সে পরিবার সহ ঢাকা শহর ছেড়ে নিজের দেশের বাড়ি কিশোরগঞ্জ চলে যাবে। হুট করে নতুন কাজের মহিলা কোথায় পাবে এ নিয়ে আম্মু খুব টেনশনে পড়ে গেল। কারণ এখন ৮০% মহিলারাই গার্মেন্টসে চাকরি করছে। বাসা বাড়ির কাজের চেয়ে গার্মেন্টসের কাজে তাদের আয় বেশি হয়। আম্মু টেনশন শুনে কাজের আন্টি বলল সে নিজেই তার পরিচিত একজনকে জোগাড় করে দিবে। আম্মু কিছুটা নিশ্চিন্ত হলেও পুরোপুরি ভরসা করতে পারল না। সবার কাজ তো আর পরিপাটি নয়। তাই আন্টিকে বলল তিনি কাজ ছাড়ার আগেই যেন একদিন সেই মেয়েকে নিয়ে আসেন। একদিন কাজ করিয়ে দেখতে হবে। ভালো না হলে আম্মু নিজেই লোক লাগিয়ে কাউকে খুঁজে নিবে। কথা মতো একদিন মাত্র ২০-২৫ বছরের একটা মেয়েকে সাথে করে নিয়ে এলো সে। মেয়েটাকে দেখে আমরা অবাক হলাম। দেখতে যেমন সুন্দর, পরনের পোশাকও তেমনি পরিচ্ছন্ন। এই মেয়ে বাসার কাজ করবে ভাবতেই আমরা আশ্চর্য বোধ করছিলাম। কাজের আন্টির পরিবর্তে সেদিন কাজ করল মেয়েটা। আন্টি এবং আম্মু মিলে দিক নির্দেশনা দিচ্ছিল। কাজ শেষে তাদেরকে চা বিস্কুট দেওয়া হলো। খেতে খেতে মেয়েটাকে পরিচয় করিয়ে দিচ্ছিল আন্টি। সে বলল তারা যেখানে থাকে সেখানেই মেয়েটা তার একমাত্র ছেলের সন্তানকে নিয়ে ভাড়া এসেছে। নতুন এসেছে এই এলাকায়। এসেই সবার কাছে অনুরোধ করছে কেউ কোনো কাজ জোগাড় করে দিতে পারলে উপকার হবে। মেয়েটির স্বামী আছে, কিন্তু তার স্বামী তার সাথে প্রতিদিন ঝগড়া করে। তাই সে চলে এসেছে। তাই সে রাগ করে এখানে এসে নতুন ভাড়া নিয়েছে আর দুটো বাসা বাড়ির কাজ করছে বর্তমান। আগে কখনো করেনি। ১ তারিখের আগে থেকেই মেয়েটি নিয়মিত কাজে আসতে লাগলো। একদিন দেখলাম কাপড় ধুচ্ছে আর ফুপিয়ে কাঁদছে সে। আমরা নানান রকম প্রশ্ন করার পরও সে কিছুই বলেনি। এরপর থেকে প্রায় দেখতাম সে কাঁদছে। আমরা অনেকবার জিজ্ঞেস করার পর কিছু জানতে না পেরে একসময় জিজ্ঞেস করা বন্ধ করে দিলাম। একদিন সে তার ছেলেকে নিয়ে এলো। প্রথমবার ছেলেকে এনে সে অনেক সংকোচ বোধ করতে লাগল। আমরা তাকে সহজ হতে ভরসা দিলাম। যেহেতু বাচ্চাটা ছোট সেহেতু মাঝে মধ্যে আনতেই পারি। শুনলাম প্রতিদিন ছেলেটাকে ঘরে একা তালা মেরে চলে আসে। আশেপাশে মেয়েটার কোনো আত্মীয় বা পরিচিত নেই। দেশের বাড়ি বরিশাল। এরপর থেকে ছেলেটাকে প্রায়ই নিয়ে আসতো। আমরা তাকে সবসময় এটা সেটা খেতে দিতাম। বাচ্চাটা ভয় নিতে না চাইলে তার মায়ের কথাই নিত। খুবই শান্ত বাচ্চা ছিল। একদিন মেয়েটা বাচ্চাকে কোলে নিচে এসে আমাদের রান্নাঘরে বসল। আম্মু রান্না করছিল। আমি আম্মুকে সাহায্য করছিলাম। সে বসার পর কান্নার বেগ বেড়ে উচ্চস্বরে পৌঁছে গেল। আমরা জিজ্ঞেস করার পর সে সবকিছু আমাদেরকে বিস্তারিত বলল। করুণভাবে আমাদের কাছে সাহায্য চাইল। মেয়েটা যা যা বলল তার মতো করেই সবকিছু বর্ণনা করলাম। আমি বাবা মার একমাত্র মেয়ে ছিলাম। আমার বড় দুই ভাইয়ের একজন সরকারি চাকরি করে, আরেকজন মুদি দোকানি। সবার মধ্যে একমাত্র হওয়ায় আমার দাপটি ছিল অন্যরকম। ধরাকে সরা জ্ঞান মনে করতাম। আমার অনেক অন্যায় আবদারও সবাই পূরণ করত। আমি ছিলাম সবার দুর্বলতা। সবার এত এত প্রশ্রয়ের কারণে আমি বিগড়ে যাচ্ছিলাম, সেটা কেউ বুঝল না। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই স্কুলের ছেলের সাথে আমার ভালোবাসার সম্পর্ক তৈরি হলো। স্কুল ফাঁকি দেওয়া শুরু করলাম, যার কারণে প্রতি পরীক্ষায় ফেল আসতো। শিক্ষকরা বাবা মাকে ডেকে ডেকে বিচার দিলেও বাবা মা কখনো আমাকে মৃদু ধমক ছাড়া আর কোনো শাসনই করলেন না। এতে আমি আরও প্রশ্রয় পেয়ে গেলাম। স্কুল, কোচিং আর বান্ধবীদের বাড়ি যাওয়ার নাম করে ছেলেটার সাথে ঘুরে বেড়াতাম। সে আমার জন্য অজস্র টাকা পয়সা খরচ করত এবং সবসময় এটা সেটা উপহার দিত। একথা সে বুঝতে পেরে আর দেরি না করিনি। এক পর্যায়ে তার সাথে আমার বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর তার চরিত্র সম্পর্কে জানতে পারি। তার আচার আচরণ ভালো ছিল না। তার সাথে আমার ৬ মাস সংসার ঠিকই ছিল।
এক পর্যায়ে তার কাছে থেকে আমি অবহেলা পেতে থাকি। আমাকে সে কোনো মূল্য দেয় না, আগের মতো সম্মান করে না। তার মিষ্টি কথা, টাকা খরচ, করুণ আবদার শুনে আমি জ্ঞানশূন্য হয়ে গেলাম। আমি ভেবেছিলাম তার সাথেই সারা জীবনটা কাটিয়ে দিব, কিন্তু তার আর আমার কপালে ছিল না। আমার তার সাথে আমার ঝগড়া লেগেই থাকত। সে আমার কোনো কথাই শুনত না। শেষে বুঝতে পারলাম তার সাথে সারা জীবনটা কাটানো আমার পক্ষে আর সম্ভব না। আমার এক ছেলের সন্তান ছিল। আমি তাকে নিয়ে এ বাড়ি থেকে চলে আসলাম সারা জীবনের জন্য। আমি তাকে ডিভোর্স দিতে বাধ্য হলাম। বাবার পারিবারিক অবস্থাও তেমন ভালো না। বাবা বর্তমানে অসুস্থ। আমি ছাড়া বাবাকে দেখাশোনা করার মতো আর কেউ নাই। যারা ছিল তারা অনেক দূরে চাকরি করে। ছোটবেলায় আমার মা মারা গিয়েছিল। এখন বাবাকে দেখাশোনা, আমার খরচ করার মতো কোনো পয়সা নেই। আর তাই বাধ্য হয়ে আমি আপনাদের বাসায় কাজ করতে এসেছি। আমি কাজের মহিলার কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগছিল। এই মেয়েটিকে এভাবে সে ফাঁকি দিতে পারল। এত সুন্দর একজন মহিলা। তার কথায় বুঝলাম আসলে সে একজন শান্ত নীরব প্রকৃতির লোক, আর এই মহিলাটাকে সে এভাবে ঠকাতে পারল। যাই হোক, কাজের মহিলাটি আমাদের বাসায় সকাল 6টায় আসে আর রাত 8টায় চলে যায়। আমি স্বপন, আমার বয়স 22, আমি এবার ইন্টারে পড়ি। কাজের মহিলাটি আমাকে সময় মতো চা বানিয়ে দেয়। কাপড় চোপড় ধোয়, খাওয়া দাওয়া সব কাজ করে এই মহিলাটি। মহিলাটির এই কষ্ট দেখে আমার খুব মায়া হতো। তার ছোট ছেলেটিকে নিয়ে আমাদের বাসার সকল কাজ করত। একদিন কাজের মেয়েটি আমায় বলল, স্যার, এ মাস শেষ হতে আরো 5 দিন বাকি, কিন্তু আজ আমার কিছু টাকার দরকার ছিল। কারণ বাবা খুবই অসুস্থ, বাবার জন্য আজ ওষুধ কেনার মতো কোনো পয়সা নেই। তাই যদি আজ আপনি 200 টাকা দিতেন তাহলে খুব উপকার হতো। ঠিক আছে, আপনি আসুন আমার সাথে। কাজের মহিলাকে নিয়ে আমি একটা রিকশায় করে বাজারে গেলাম। ঔষধ ফার্মেসি থেকে তার বাবার জন্য ঔষধ কিনে দিলাম। আর তাদের জন্য 2 কেজি গরুর মাংস কিনে দিলাম। আর 1000 টাকা তার হাতে ধরিয়ে দিলাম, নাও, এটা খরচ করো। কাজের মহিলা তখন আমায় বলল, এত বাজার দিলেন, আমার এত কিছু লাগবে না, শুধু ঔষধ দিলেই হবে বাবার জন্য। মহিলাটি ভেবেছিল তার বেতন থেকে হয়তো আমি টাকাগুলো কেটে দিব। মহিলা কোনোভাবেই গরুর মাংস নিতে চাইল না। আমি বললাম, আরে রাখুন সবগুলো, আমি এটা আপনাকে এ মাসে বোনাস দিলাম। আপনার বেতন ঠিকই আপনি পাবেন। কাজের মহিলাটি অবাক হয়ে বলল, দেখুন, আপনি আমার জন্য এত কিছু করছেন কেন? সে বলল, আরে আজ যদি আমার একটা বোন থাকতো তাহলে আমি কি তাকে দেখতাম না? কিন্তু আমার কেমন জানি একটা সন্দেহ হলো, ছেলেটি আমাকে এভাবে আর্থিকভাবে সাহায্য করার কারণ কি? আমার কেমন জানি বিষয়টা অদ্ভুত লাগলো। যাই হোক, আমি বাজার নিয়ে বাড়িতে ফিরলাম। তারপর রান্না করে বাবাকে খাওয়ালাম। পরের দিন আবার যখন তার বাসায় কাজ করতে গেলাম, তখন বাসার ছেলেটি, মানে আমি যাকে স্যার বলে ডাকি, তার নাম স্বপন। সে আমাকে তার রুমে ডাকলো এবং বলল, আপনি আমার জন্য ভালো করে একটি চা বানিয়ে নিয়ে আসুন। ঠিক আছে স্যার, আপনি বসেন, আমি নিয়ে আসছি। স্বপন তখন আমায় বলল, আপনি আমাকে স্যার বলবেন না, আপনি আমায় নাম ধরে ডাকবেন। আমি তার কথা শুনে কিছুটা অবাক হয়েছিলাম। তারপর চা নিয়ে আসলাম। চাটা খেয়ে সে আমার খুব প্রশংসা করল, আপনার হাতের চা অনেক ভালো হয়। আমি তার এই কথাটি শুনেও কিছুটা আশ্চর্য হলাম, কারণ ইদানিং লক্ষ্য করছি সে আমার প্রশংসা করছে। আমার কি লাগবে না লাগবে সবকিছু উনি দেখাশোনা করছে। একদিন স্বপনের মা বাবা ঢাকা বেড়াতে যাবে, কিন্তু স্বপন যাবে না। কারণ তার নাকি সামনে পরীক্ষা, আর তাই সমস্ত বাড়ির দায়িত্ব আমার হাতে বুঝিয়ে দিলেন। তাদের আসতে নাকি 1 সপ্তাহ সময় লাগবে। আর তাও বলে গেলেন, আপনি এই 1 সপ্তাহ স্বপনের দেখাশোনা করবেন। আর রাতেও এ বাড়িতে থাকবেন। আমার কিছুই বলার ছিল না, কারণ আমি যদি তাদের এই কথা পালন না করি তাহলে হয়তো আমার চাকরিটা চলে যেতে পারে। আর তাই বাধ্য হয়ে আমার 1 সপ্তাহ আমি এই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। আমার একটা ভয় কাজ করছিল স্বপনের জন্য, কারণ স্বপন ইদানিং আমার বাজার খরচ, তারপর বাবার ওষুধের খরচ কেন দিল। পরের দিন তার মা বাবা চলে গেল ঢাকার উদ্দেশ্যে। এখন বাড়িতে আমি আর ও কাজের মহিলাটি। এত বড় বাড়ি, আর সেই বাড়িতে শুধু দুজন মানুষ, আমার কেমন জানি একটা ভয় কাজ করছিল। স্বপন বাথরুমে স্নান করছিল, তখন আমায় ডাক দিয়ে বলল, বুয়া, আমি তোমায় ডাকছি, আমার কথা শুনতে পাওনি তুমি? আমি বললাম, বলুন স্যার। তখন সে বলল, টয়লেটে নিয়ে যেতে।
আমি তার তোয়ালেটা এগিয়ে দিয়ে আসলাম। তারপর আমি এখান থেকে চলে আসলাম। আমি ভাবলাম অন্য কোনো দিন তো আমায় সে বাথরুমে কোনো কাপড় নিয়ে যেতে ডাকে নাই। আজ কেন ডাকলো? স্বপনের প্রত্যেকটা কাজ আমার কাছে অদ্ভুত মনে হলো। রাতের খাবার দিতে গেলাম স্বপনের রুমে। স্বপন তখন আমায় বলল, আমি একটা কথা বলতে চাই, কথাটি শুনে যান। আমি বললাম, কি স্যার বলুন। সে তখন বলল, দেখুন মা বাড়িতে থাকতে আমি মায়ের রুমে ঘুমাতাম। আমি একা একা রুমে ঘুমাতে ভয় পাই। তাই বলছিলাম। আমি তার কথা বুঝতে পারলাম, কিন্তু আমি কোনোদিন দেখি নাই তার মায়ের রুমে তাকে ঘুমাতে। স্বপন তার রুমেই ঘুমাই একা একা, অথচ আজ বলছে সে একা থাকতে ভয় পায়। স্বপনের মন কি চায় তা আজও আমি জানতে পারিনি। আমি তখন বলেছিলাম, দেখুন আমি তো আপনার পাশের রুমে ঘুমাই। কোনো সমস্যা হলে বা কিছু লাগলে আমাকে ডাক দিয়েন, আমি নিয়ে আসব। দেখলাম স্বপনের মুখটা কিছুটা কালো হয়ে গেল। স্বপন বলল, ঠিক আছে। তারপর আমি আমার রুমে ঘুমাতে গেলাম। আমার কিছুতেই ঘুম আসছিল না। স্বপনের কথাগুলো বারবার মনে পড়ছিল। সে আমাকে টাকা দিল কেন? আমার মাথায় বারবার এসব চিন্তা ঘুরপাক খাচ্ছিল। পরের দিন সকালে সে আমাকে 5,000 টাকা দিয়ে বলল, এই টাকাটা রাখো। আমি বললাম, এত টাকা আমাকে কেন দিবেন? সে বলল, আপনার বাবার ওষুধ কিনে খাওয়ানোর জন্যই। কেন দিবেন আমায় এত টাকা? স্বপন বলল, এমনিতেই দিলাম তোমার বাবার জন্য। আমি বলেছিলাম, আপনার টাকা দেওয়ার পিছনে কোনো স্বার্থ আছে। সে বলল, আরে আপনি কি বলছেন? আমার আবার কি স্বার্থ? কাজের মহিলাটি বলল, এখনকার যুগে স্বার্থ ছাড়া কেউ কাউকে সাহায্য করে না। আরে আপনি টাকাগুলো রাখেন তো। কাজের মহিলাটি বলল, আমি মানুষের বাড়িতে কাজ করি, সংসার চালাই, কিন্তু কারো দয়া আমার পছন্দ না। আপনার টাকা আপনার হাতেই রাখুন। স্বপনের মনটা অনেক খারাপ হয়ে গেল। আমি তাকে তার বাবার জন্য ঔষধ কিনার টাকা দিলাম, আর সে কিনা আমাকে সন্দেহ করেছে। স্বপন আসলে আমার কাছে কি চায় আমি এটা ভেবে পাচ্ছি না। একদিন তাকে পরীক্ষা করার জন্য আমি তাকে বললাম, ঠিক আছে আপনার টাকা ফিরিয়ে দিয়েছি বলে আপনি আমার প্রতি রাগ করছেন। ঠিক আছে আপনার টাকাগুলো দেন, আমি নিব। স্বপন তখন খুশি হয়ে বলল, আমি নিজেকে ধন্য মনে করতে পারলাম আপনাকে সাহায্য করে। কাজের মেয়েটি বলল, আপনি বলেছিলেন আপনি ঘরে একা থাকতে ভয় পান। আজ আমি আপনার ঘরেই থাকব। সে আরো খুশি হলো। আমার কাছে মনে হলো সে যেন আকাশের চাঁদ খুঁজে পেয়েছে। সে এতটাই খুশি হয়েছিল। আমি আজ তাকে পরীক্ষা করার জন্যই তার ঘরে থাকতে রাজি হলাম। আমি নিচে একটা চাদর বিছিয়ে শুয়ে পড়লাম। স্বপন তখন বলল, আরে আপনি নিচে শুইতেছেন কেন? কাটে শুন। সে বলল, না আমি কাজের মানুষ, আমাকে নিচেই মানায়। আমি নিচে থেকে আমার অভ্যাস আছে। আমি তারে এত করে বললাম, সে আমার কোনো কথাই শুনল না। নিচেই শুয়ে পড়ল। কাজের মহিলাটি কিছুক্ষণ পর নাক ডেকে ঘুমাচ্ছিল। আমি ভেবেছি সে সারাদিন কাজকর্ম করে ক্লান্ত হয়ে গেছে, আর তাই সে ঘুমিয়ে পড়ল। কিন্তু কে জানতো কাজের মহিলাটি ঘুমের ভান করে শুয়ে আছে। আমি কাঠ থেকে নামলাম। নেমে ধীরে ধীরে দরজা দিকে গিয়ে রুম থেকে বের হয়ে গেলাম এবং বাহির থেকে দরজা লক করে দিলাম। তারপর এই দিকে কাজের মহিলাটি বুঝতে পারল স্বপন রুম থেকে বের হয়ে গেছে। আর তাই সে বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে বলল, আপনি আমায় এভাবে ঘরে বন্দি করছেন কেন? একটু পরে জানতে পারবে। হঠাৎ দেখলাম একটা দাড়িওয়ালা, মাথায় টুপি পরা, মনে হয় কোনো ধার্মিক লোক। স্বপন বলল, দেখুন তো ওনাকে চিনেন কিনা। আমি তাকে ভালো করে লক্ষ্য করলাম। সে আর কেউ না, আমি যাকে ডিভোর্স দিয়েছিলাম সে, মানে আমার সাবেক স্বামী। আমি বললাম, উনি এখানে আসলেন কেন? স্বপন তখন বলল, দেখুন ও আমার বন্ধু ছিল, ও আগে খারাপ ছিল, এখন সে ভালো হয়ে গেছে। ওর ভুল বুঝতে পেরেছে, আর তাই আপনার কাছে ক্ষমা চাইতে এসেছে। আর আপনার ছেলেকে একবার দেখতে চেয়েছে। স্বপন বলল, আমার কোনো বোন নেই, তাই এই বাসায় আসার পর আপনার কষ্ট দেখে আমার সহ্য হচ্ছিল না। আমি আপনাকে নিজের বোনের মতো মনে করি। এর আগে আপনাকে আমি বাজার খরচ দিয়েছিলাম, সেটা আমার টাকা ছিল না। আমার বন্ধু আমার পা ধরে বলল, তোর বাসায় আমার স্ত্রী কাজ করে, এটা দিয়ে কি আর সংসার চলে? আর তাই সে আমাকে টাকা দিয়েছিল যেন টাকাগুলো আপনাকে দেই। আর তাই আমি আপনার স্বামীকে খুঁজে বের করি এবং পরে জানতে পারি সে আমার ক্লাসমেট, আমার বন্ধু। আপনি তাকে ডিভোর্স দেওয়ার পর থেকে সে অসুস্থ হয়ে পড়ে। আর সে বুঝতে পারে যে কাউকে কষ্ট দিলে আল্লাহ তাকে ছাড়েন না।
হয়তো আপনাকে কষ্ট দেওয়ার কারণে আজ আমার বন্ধুর এই অবস্থা। সে এখন ৫ ওয়াক্ত নামাজ আদায় করে। আপনি আমার বন্ধুকে ক্ষমা করে দিন। এসব শোনার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই। আমি হাউ-মাউ করে কান্না করে দিলাম এবং তাকে ক্ষমা করে দিলাম। আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আমি একজনকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। কিন্তু আমার পরিবার এতে রাজি ছিল না। আমি তখন কোনো উপায় না পেয়ে বাড়ি থেকে বের হয়ে যাই আমার সেই ভালোবাসার মানুষটির কাছে। কিন্তু যাকে ভালোবাসতাম সে একটা জায়গায় থাকার কথা ছিল, কিন্তু তাকে সেই জায়গায় পেলাম না। হঠাৎ একটি লোক এসে তার বাড়িতে আমাকে নিয়ে যায়। সেই বাড়িতে ছিল একটা বুইড়া চাচা। বিপদে পড়ে তার বাড়িতে থাকতে গেলাম। বুইড়া চাচা একদিন আমার রুমে ঢুকে। তারপর যা হয়েছিল সেটা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে আসল ঘটনাটি তোমাদের বলি। রাত প্রায় 12:30। ঝুম বৃষ্টির মাঝে একটা রাস্তার পাশে বসে কান্না করছি। আজকে আমার বিয়ে ছিল, কিন্তু আমি যাকে ভালোবাসি তার জন্য পালিয়ে এসেছি। 10টা বাজে আসার কথা থাকলেও সে এখনো আসেনি। ফোনও বন্ধ আসছে বারবার। সে আমার সাথে বেইমানি করেছে। এই অবস্থায় আমি বাড়িতেও ফিরে যেতে পারবো না। আমাকে মেরে ফেলবে বাবা। এখানে বসে কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই। কয়েকটা ছেলে আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করল, আপু কোন সমস্যা? আমরা কি কোনো সাহায্য করব? ছেলেগুলোর মতলব ভালো না দেখে আমি বললাম, না, কোনো সমস্যা না। আপনারা জানতো ভাই। ছেলেগুলো হাসতে হাসতে বলল, অনেকদিন পর আমরা একটা টাকার ব্যাগ তোমার হাতে দেখছি। এটা আমাদের দিলেই আমরা চলে যাব। আমি উঠে ব্যাগ নিয়ে চলে যেতে লাগলাম। কিন্তু একটা ছেলে আমার ব্যাগ টেনে ধরল। আরেকজন এসে আমার ব্যাগের টাকাগুলো হাইজ্যাক করার চেষ্টা করছিল। আমি হাতের ব্যাগটা কিছুতেই ছাড়তে চাইছিলাম না। আমি ভেবেই নিয়েছিলাম এদের হাত থেকে আজ রক্ষা নেই। কিন্তু হঠাৎ করেই তারা আমাকে ছেড়ে দিয়ে ভয়ার্ত দৃষ্টিতে আমার পিছনে তাকিয়ে উল্টে পাল্টে দৌড় দিল সবাই। আমি কিছুই বুঝতে পারলাম না। কি দেখে দৌড় দিল তারা? অশ্রুসিক্ত চোখে ব্যাগ উঠিয়ে পিছনে তাকাতেই দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। রোগা পাতলা গঠন। চেহারা তা দেখে মনে হয় রক্তশূন্যতায় ভুগছে। আমি ভাবলাম হয়তো কোনো বকাটে ছেলে হবে। তাই তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। জানি না কোথায় যাব। হঠাৎ সে আমাকে ডাক দিল, এই পাকনি, এত রাতে এখানে কি করছো তুমি? আমি থমকে দাঁড়িয়ে গেলাম। তার কণ্ঠটা এত ভারী যে আমার হৃদয় পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আমি বললাম, সেটা আপনার না জানলেও চলবে। আমাকে আমার মতো যেতে দেন। ছেলেটা বলল, এই জায়গাটা ভালো না। কোথায় যাবে তুমি? আমি তোমাকে পৌঁছে দেই। তাছাড়া আমি না থাকলে তো ওই ছেলেগুলো এতক্ষণে তোমার অনেক টাকার ব্যাগটা ছিনতাই হয়ে যেত। আমি এবার হাসতে হাসতে বললাম, তার মানে ছেলেগুলো আপনাকে দেখে পালিয়েছে? আপনার এই ভাঙা চেহারা দেখে? যাক, মজা ভালোই করতে পারেন। ছেলেটা আর কিছু বলল না। মুখে শুকনো একটা হাসি দিয়ে চলে যেতে লাগলো। আমি কি মনে করে যেন তাকে ডাক দিলাম, ভাইয়া দাঁড়ান একটু, আমি খুব বিপদে পড়েছি। সে দাঁড়াল। আমি তার কাছে গিয়ে সবকিছু খুলে বললাম। তারপর কান্না করে দিলাম। ছেলেটা বলল, এখন কান্না করে লাভ নেই। আগে ভাবার দরকার ছিল তুমি কার জন্য বাড়ি ছেড়ে চলে আসছো। এখন আমি করতে পারি তোমার জন্য। আমি বাসায় ফিরে গেলে আমার বাবা আমাকে মেরে ফেলবে ভাইয়া। প্লিজ আমাকে একটা থাকার জায়গা খুঁজে দিন। আমার কাছে টাকা আছে, কিছুই বাসা থেকে আসার সময় নিয়ে আসছিলাম। চাইলে আপনি রাখতে পারেন। তবুও আমাকে সাহায্য করেন প্লিজ। টাকা দিয়ে আমি কি করব পাকনি? চাইলে আমি যে বাড়িতে থাকি সেখানে থাকতে পারা। কেউ তোমাকে বিরক্ত করবে না। আমি পাকনি না ভাইয়া। আমার নাম অনামিকা। আর আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে? ভাইয়া, আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে ভাইয়া? আমিও কারো ভাইয়া না। আমার নাম পিরোজ। আর এখন আমাকে বিশ্বাস করা ছাড়া তোমার অন্য কেন অপশনও নেই? বিশ্বাস ভঙ্গ করে জীবিতরা। মৃতরা তো নিজেরাই ঠকে বসে আছে। মৃতরা মানে কি? সব আজে বাজে কথা বলছেন। দেখেন, আমাকে কিন্তু ভয় দেখাবেন না। এমনিতেই বিপদে আছি।
ঠিক আছে, চলেন, আপনার বাসায় থাকব। আমার আর কোনো উপায় নেই। বাবার রাগের মুখোমুখি হওয়ার চেয়ে আপনাকে বিশ্বাস করাই ভালো। ছেলেটা আবার একটা অদ্ভুত হাসি দিয়ে হাঁটতে লাগলো। আমিও ব্যাগ কাঁধে নিয়ে তাকে অনুসরণ করতে লাগলাম। আশ্চর্যের ব্যাপার হলো, আমি যত দ্রুতই হাঁটছি না কেন পিরোজকে ক্রস করতে পারছি না। সে আমার কয়েক কদম আগেই থাকে, অথচ সে আমার চেয়েও অনেক আস্তে হাঁটছে। ব্যাপারটা অদ্ভুত হলেও ততটা মাথায় নিলাম না। আচ্ছা পিরোজ ভাইয়া, আপনি কি বাসায় একাই থাকেন নাকি ফ্যামিলির সাথে থাকেন? আপনার মা বাবা কিছু বলবে না আমাকে নিয়ে গেলে? আজ 7 বছর যাবৎ আমি একাই থাকি। আমার কোনো ফ্যামিলি নেই। বাসায় শুধু একজন বৃদ্ধ চাচা থাকে বাড়ি দেখাশোনা করার জন্য। এবার আমার মনে একটু খটকা লাগলো, একটু ভয়ও করছে। একা থাকে সে। বুড়া লোকটা আমার ক্ষতি করবে না তো? এক মনে বলছে তাকে বিশ্বাস না করি, আরেক মনে আবার এখন তো আমার যাওয়ার অন্য জায়গা নেই, দেখি না গিয়ে কি হয়। টিভিতে রেসলিং দেখে অনেক টেকনিক শিখছি। আমায় ক্ষতি করার চেষ্টা করলে রেসলিং দেখিয়ে দিব। ছেলেটা আমাকে অবাক করে দিয়ে হাসতে হাসতে বলল, রেসলিং ছোটবেলা আমিও অনেক দেখেছি। তবে নিশ্চিত থাকেন আমার সাথে কোনো রেসলিং দেখানোর প্রয়োজন পড়বে না। আমি অনেক ভালো ছেলে। আমি তো হয়ে গেলাম। আমি তো এগুলো মনে মনে ভাবছিলাম, তাহলে সে শুনল কিভাবে? তার এমন অদ্ভুত আচরণ আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। পিরোজ ভাইয়া, আমি তো এগুলো মনে মনে ভাবছিলাম, তাহলে আপনি জানলেন কিভাবে? এবার সে হাঁটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, ম্যাজিক। আমি এমন অনেক কিছুই জানি যা তোমরা জানো না। তবে আমি যা জানি তা দিয়ে কারো ক্ষতি করি না কখনো, আবার উপকারও করি না। এই বলে সে আবার হাঁটা শুরু করল। একবার ভাবলাম পিছন থেকে পালিয়ে যাই। ছেলেটা বেশি সুবিধার মনে হচ্ছে না। কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে। এসব ভাবতে ভাবতেই সে একটা বিল্ডিং দেখিয়ে বলল, ওই যে 4 তলা বিল্ডিংটা দেখছা, আমি ওইখানেই থাকি। তুমি যাও বাড়িতে, সেখানে সেলিম চাচাকে পাবে। তাকে গিয়ে বলবে তুমি স্টুডেন্ট, এই শহরে নতুন এসেছ, কোনো বাসা বা হোস্টেল ম্যানেজ হয়নি এখনো, আর তার হাতে কিছু টাকা ধরিয়ে দিবে। তাহলেই সে তোমাকে থাকতে দিবে। এটা কেমন কথা ভাইয়া? তার মানে কি আপনি আসছেন না আমার সাথে? না, আমার একটু কাজ আছে। কাজটা শেষ করেই আমি চলে আসব। এখন যাও তুমি। যেভাবে বললাম সেভাবেই বলো তার কাছে। এই বলে পিরোজ ভাইয়া চলে যাচ্ছে। আমি ডাকলেও সে কোনো সাড়া দিল না। কি বিপদ! এমন অদ্ভুত মানুষ আমি জীবনেও দেখিনি। ততক্ষণে প্রায় সকাল হয়ে এসেছে। কি আর করার, দেখি গিয়ে বাসায় জায়গা হয় কি না তার কথা মতো। এসব চিন্তার মাঝে ভুলেই গিয়েছিলাম আমি একজনের জন্য বাড়ি ছেড়ে এসেছিলাম। মনে পড়তেই আবার কান্না চলে আসলো। কি করলাম আমি এটা? কয়দিন এভাবে লুকিয়ে থাকব? আমার কি কখনো আর বাড়িতে ফেরা হবে না? বাবার রাগকে অনেক ভয় পাই। বাবা সত্যিই আমাকে মেরে ফেলবে বাসায় ফিরলে। ভাবতে ভাবতে ওই বাসার সামনে চলে আসালাম। দেখলাম একজন বৃদ্ধ লোক সাদা পাঞ্জাবি গায়ে ছাদে দাঁড়িয়ে আছে। আমাকে নিচে দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুক্ষণ পর নিচে আসলো এবং জিজ্ঞেস করল, কে তুমি? এত সকালে এখানে দাঁড়িয়ে আছো কেন? একবার ভাবলাম পিরোজ ভইয়ার কথা বলবো যে উনি আমাকে পাঠিয়েছে, কিন্তু কি মনে করে যেন বললাম না। আমাকে চুপ থাকতে দেখে আবার জিজ্ঞেস করল একই কথা। তখন আমি পিরোজ ভাইয়ার শিখিয়ে দেওয়া কথাগুলো বললাম। উনি বললেন, দেখো মা, বাসাটা খালি পড়ে আছে মানে যে কাউকে থাকতে দিব এমনটা না। এই বাড়ির মালিক আমাকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে অন্য কোথাও থাকে। সে যদি জানতে পারে আমি কাউকে বাসায় থাকতে দিয়েছি, তাহলে সমস্যা হয়ে যাবে। আমি বুঝতে পারলাম সে টাকা চাচ্ছে। আমি ব্যাগ থেকে এক মুঠে কিছু টাকা বের করে উনার হাতে দিলাম। এরপরে তার সুর পাল্টে গেল এবং বলল, ঠিক আছে, তুমি একা একটা মেয়ে, বিপদে পড়েছ, তাই তোমাকে থাকতে দিচ্ছি। কিন্তু একটা শর্ত আছে, কখনো ছাদে যাওয়া যাবে না। আমি বললাম, ঠিক আছে, ছাদে যাব না। আমাকে আমার রুমটা দেখিয়ে দিন দয়া করে। অনেক ক্লান্ত আমি, একটু বিশ্রাম নিতে হবে। উনি আমাকে নিয়ে 2য় তলার রুমটা দেখিয়ে চাবি দিয়ে বললেন, এই রুমেই থাকতে পারো তুমি, আর মনে রেখো ছাদে যাওয়া যাবে না। তারপর উনি চলে গেলেন। আমি ব্যাগটা পায়ের কাছে রেখে চাবি তালাতে দিলাম।
মনে হচ্ছে রুমটা অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে। ঝংকার ধরে গিয়েছে তালায়। কিছুক্ষণ তালা চাবির যুদ্ধের পর অবশেষে তালা খুলল। আমি ব্যাগটা হাতে নিয়ে দরজা খুলতেই আমি অবাক হয়ে গেলাম। ফিরোজ ভাইয়া রুমে বসে আছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। কিছু বলতে যাব এমন সময় সে বলল, আরে অনামিকা, আসো আসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখানে? আপনি তো বাহিরে ছিলেন। আমি এখানে, তুমি আজ এই রুমে থাকবে, আমি তোমাকে রুমটা দেখিয়ে দিতেই আগে থেকে বসেছিলাম। এই রুমে কেউ থাকতো না। এই রুমটা খালি ছিল, আজ তুমি এখানেই থাকবে। আমি বললাম, ঠিক আছে, আমি এখানে থাকব। তারপর ফিরোজ ভাই তার রুমে চলে গেলেন। কিন্তু আমার তো পেটে ক্ষুধা লেগেছে। আমি ফিরোজ ভাইয়ার রুমে গিয়ে বললাম, ভাইয়া একটু উঠেন তো, কথা ছিল। আমি মনে মনে ভাবছি, ভাইয়া কি রাগ করে নাকি আবার। তখন আমার ডাক শুনে ভাইয়া উঠে পড়ল। আমি ভাইকে বললাম, ভাইয়া আমার পেটে ক্ষুধা লেগেছে, কিছু খাবার এনে দেন, খাবো। ঠিক আছে, তুমি রুমে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। ফিরোজ ভাইয়া আমাকে খাবার এনে দিল। রুটির সাথে ডিমবাজি আর ডাল। আমি খেয়ে নিলাম। তারপর শুয়ে পড়লাম। রাত যখন 2টা বাজে এমন সময় চাচার ঘর থেকে একটা আওয়াজ আসছে। আওয়াজটা মনে হচ্ছে কোনো মেয়েলি কণ্ঠের। আমি মনে মনে চিন্তা করলাম, এত রাতে আওয়াজ কেন? কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি একবার মনে মনে ভাবলাম, উঠে গিয়ে দেখে আসি। আবার ভয় কাজ করছিল মনের ভিতর, না থাক, ঘুমিয়ে পড়ি। আমি ঘুমিয়ে পড়লাম। সকাল হলো। বাড়িতে দেখি কেহ নাই। ভাইয়া আর চাচা কাউকে খুঁজে পাচ্ছি না। এত বড় বাড়ি, রুমের অভাব নেই। আমি 7-5 ভেবে আমার রুমে গিয়ে বসে রইলাম। সকাল 10টা বাজে, অথচ এখন পর্যন্ত বাড়িতে কেহ নাই। আমি মনে মনে ভাবলাম, এখান থেকে চলে যাই। আমার ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার প্ল্যান করলাম। নিচে গিয়ে দেখি তালা লাগালো। আমি বের হতে পারলাম না। তারপর আমার রুমে আবার ফিরে আসলাম। এভাবে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসলো। হঠাৎ দেখলাম চাচা চাঁদ থেকে নিচে নামছে। আমি বললাম, চাচা, আপনি সারাদিন চাঁদে ছিলেন? চাঁদেই ছিলাম, আমি সারাদিন চাঁদে বসে থাকি। চাচা, আমি তো সারাদিন কিছু খাইনি, আপনারা আমার খোঁজ রাখলেন না। চাচা বলল, দেখো মা, এ বাড়িতে তো রান্না হয় না। বাহির থেকে নিজেদের জন্য খাবার নিয়ে আসি। তুমি টাকা দিলে তোমার জন্য এনে দিতে পারি। আমি বললাম, ঠিক আছে, আমার জন্য কিছু খাবার এনে দিন হোটেলে থেকে। চাচা ভাত আর মাংস নিয়ে আইসেন। ঠিক আছে, আমি আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। তুমি ওয়াট করো। ঠিক আছে, যান। আমি আমার রুমে গিয়ে বসে রইলাম। হঠাৎ দেখি আমার জন্য খাবার নিয়ে হাজির ফিরোজ ভাইয়া। আমি বললাম, সারাদিন আমার তো একটু খোঁজ রাখেননি, আমি আছি নাকি মরে গেছি। ফিরোজ ভাইয়া বলল, দেখুন, আমি আমার নিজের খুঁজেই ভালো করে রাখতে পারি না, সেখানে আবার তোমার। আচ্ছা, বেশি কথা না বলে খাবারগুলো খেয়ে নিন। ঠিক আছে, আপনি যান, আমি খাবার খেয়ে নিচ্ছি। তারপর হঠাৎ আবার খাবার নিয়ে হাজির চাচা। এই খাবারটা আমি টাকা দিয়ে আনলাম। আমি ফিরোজ ভাইয়াকে বললাম, ভাইয়া, খাবারগুলো খেয়ে নিন। ফিরোজ বলল, আমি খেয়ে আসছি, ফ্রিজে রেখে দাও, পরে আবার খেয়ে নিও। রাত ঘনিয়ে আসছে, বাহিরে বাতাস বইছে, ঠান্ডা আবহাওয়া। আমি আমার রুমে চলে গেলাম। শুয়ে পড়লাম। রাত 3টার দিকে আমি আবার সেই আওয়াজ শুনতে পেলাম। আসলে আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গেলাম। এটা কিসের আওয়াজ আমি কিছুই বুঝতে পারি না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ অনুভব করলাম আমার রুমে কেউ প্রবেশ করেছে, আমায় ডাকছে। এই অনামিকা, উঠো উঠো, এত ঘুমালে চলবে। এই ডাকে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখি আমার ঘরে চাচা বসে আছে। আরে আশ্চর্য তো, চাচা, আপনি আমার রুমে কিভাবে আসলেন? আমি তো দরজা লক করেছি, তাহলে দরজা খুললেন কিভাবে? আমি ভয় পেয়ে গেলাম। চাচা বলল, দেখো মা, তুমি একটা ছেলেকে ভালোবাসার জন্য মা বাবা ছেড়ে একটা অজানা বাড়িতে থাকছো। কত কষ্ট করছো, কিন্তু সেই মানুষটা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর তার জন্য তুমি এত কষ্ট করছো। নিজের পরিবারকে ত্যাগ করে চলে আসছো। আমি বলি কি, তুমি তোমার বাবার কাছে ফিরে যাও, বাড়িতে চলে যাও। চাচা, আমি যাকে ভালোবাসি তার জন্য আমার জীবনটা দিতেও আমার কোনো দ্বিধা নেই। আমার বিশ্বাস সে একদিন আমার কাছে ফিরে আসবে। চাচা বলল, যদি ফিরে না আসে তাহলে কি করবে? তাহলে আর কি করব, সারা জীবন এভাবে কাটিয়ে দিব।
আসলে তুমি একজন সত্যিকারের ভালো একটা মেয়ে। এ যুগে এরকম মেয়ে পাওয়া বড় কঠিন। চাচা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। চাচা, আপনার পরিবার নেই। এই ভাঙা পুরাতন বাড়িতে আপনি থাকেন। তখন চাচা বলল, জানো আমি কে? আমি হলাম তোমার ভালোবাসার মানুষ। মানে কি বলছেন চাচা? আমি ঠিকই বলছি, বিশ্বাস না হলে আমি দেখাচ্ছি। চাচা তখন তার মেকআপ মুছে ফেলল এবং তার মাথায় যে পাকনা চুলগুলো ছিল সব অভিনয়ের চুল লাগানো হয়েছে। চুল যখন মাথা থেকে সরিয়ে ফেল, তখন আমি চমকে উঠিয়া তো দেখি আমার সিফাত, মানে আমি যাকে ভালোবাসতাম সেই আমার চাচা। মানে আমার সাথে চাচার অভিনয় করছে। আমি তাকে একটা থাপ্পড় মেরে জিজ্ঞাসা করলাম, কেন তাহলে আমার সাথে এই অভিনয় করলে? আমাকে কষ্ট দিলে? সিফাত বলল, তোমার সম্পর্কে কিছু কথা শুনেছিলাম। আমার বন্ধু বলল, এখনের মেয়েরা সত্যিকারে প্রেম করে না, যা বলে মুখে মুখে। তোমার কথাও বলেছিল তুমি আমায় নাকি সত্যি ভালোবাসো না। তখন আমার বন্ধুর সাথে বাজি ধরে বললাম, দেখতে চাস আমার অনামিকা আমার জন্য কি করতে পারে? তাদের সাথে আমি বাজি রেখে তোমার সাথে চাচার অভিনয় করে আমার বন্ধুকে দিয়ে এই বাড়িতে নিয়ে আসলাম এবং তোমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলাম। তুমি জিতে গেলে অনামিকা। আর রাতে আমার রুমে তুমি যে আওয়াজটা শুনতে, সেটা তোমাকে ভয় দেখানোর জন্য আমি টিভি ছেড়ে দিতাম। আর টেলিভিশন থেকে অদ্ভুত আওয়াজটা আসতো। এই কথাগুলো বলতে বলতে আমি লক্ষ্য করলাম তার চোখ দিয়ে পানি পড়ছে। আর তুমি রাস্তায় যে বিপদে পড়েছিল সেটা আমার লোকজন দিয়ে অভিনয় করিয়ে আমার কাছে তোমাকে নিয়ে আসি। অনামিকা বলল, সবই বুঝলাম। আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলে, আর কিছু পরীক্ষার বাকি আছে। আচ্ছা চলো দুজনে আমার বাড়ি ফিরে যাই। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।